স্বরূপকাঠি ইউনিয়নের 6 থেকে 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই ফরম বিতরণ অনুষ্ঠানের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি জনাব আজিজুল হক তালুকদার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, অত্র জনপদের কীর্তি সন্তান জনাব লোকমান হাকিম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি পৌর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জননেতা ইমামুল ইসলাম খোকন সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক, নেসারাবাদ উপজেলার অত্যন্ত প্রাণের মানুষ, আমার আত্মার আত্মীয় জনাব বারবার কারা নির্যাতিত জননেতা, এই ফেসিস সরকারের আমলে একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করেছিলেন সেই জননেতা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত 3 নং স্বরূপকাঠি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, আমার অনুজ প্রিয় মানুষ জনাব কামরুল্লাহ হাসান সহ 3 নং স্বরূপকাঠি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং যাদের দোয়ায়, যাদের সহযোগিতায় আজকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, আমার সেই প্রাণ প্রিয় আমার সম্মানিত ভাইয়ের, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সঙ্গত কারণে আরও 3-4টি দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নির্ধারিত সময় আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারিনি। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে আমি প্রায় 4টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যে 2-1টা কর্মসূচিতে আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ওহিদুজ্জামান ওহিসাহেব অনেকটি উপস্থিত ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেব না, যে বিষয়ে ভিত্তিক আজকে আলোচনা সে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যার জন্য অধিক আগ্রহে আপনারা বসে আছেন, যে আমাদের ফরম বিতরণ আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলত প্রত্যেক ওয়ার্ড থেকে 2-4 জন লোক ডেকে নিয়েও এই প্রোগ্রামটি, এই কর্মসূচিটি করা যেত, কিন্তু বেশি সংখ্যক নেতাকর্মীদের এখানে আহ্বান করা হয়েছে কি কারণে, সেটি আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। আপনারা জানেন, নেতৃত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টিলব্ধ থেকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘদিন আপনারা এই পরিবারের সাথে যুক্ত, এই বিএনপি পরিবারের সাথে আমরা সম্পৃক্ত আছি। বিএনপি পরিবারের সাথে আজকে তারা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে, যার উদাহরণ শাহজাহান ওমরের মতো বিশ্বাসঘাতক আমাদের দলে ঘাপটি মেরে বসেছিল। তৈমুর আলম খন্দকারের মতো বিশ্ব বেঈমান আমাদের দলে ঘাপটি মেরে বসেছিল। শমশের ববিন চৌধুরীর মতো বিশ্ব বেহায়া আমাদের দলে ঘাপটি মেরে বসেছিল। সুযোগ সন্ধানের এই বেঈমান নেতারা সুযোগের অপেক্ষায় তারা আবার অন্য দলে চলে গিয়ে
নিজের স্বার্থ হাসিল করার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করে নাই শুধু এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা কখনোই এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে। যেখানে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপলব্ধি হয়েছে যে দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই দলের সাথে যুক্ত আছেন, এই পরিবারের সাথে আমরা একত্রিত হয়ে এই সংগঠনকে আমরা সহযোগিতা করেছি। অনেক সময় অপেক্ষা করেও এটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হয়। হয়তো কারো কারো আদেশে আদিষ্ট হয়ে কোন ইউনিয়নের সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছে, কারো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে হয়নি। তো তৃণমূল থেকে সংগঠন তৈরি করতে হলে, নেতৃত্ব তৈরি করতে হলে আমাদেরকে তৃণমূলে যেতে হবে। তৃণমূল থেকে সংগঠন তৈরি না হলে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একটি ভিত্তির উপর এই দলকে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে, নেতৃত্ব তৈরি না হলে আগামী দিনে রাজনৈতিক সংকট দেখা দেবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। যাদেরকে আমরা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি, সেই জামাত নামের যে মৌলবাদী সংগঠনটি, যাদের অক্সিজেন ছিল বিএনপি, তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখে সেই মৌলবাদী সংগঠনটি এখন তারা বেহেশতের টিকিট ধরিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মানুষের পক্ষে কেউ কি বলতে পারবে যে এই সংগঠনটি করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে? এটা কি আমরা কেউ বলতে পারবো? শত পাপী, অন্যায়, অত্যাচার, যত নিপীড়নের পরও আল্লাহ যদি চায় কাউকে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দেয়। আমরা কেউ কেউ বলতে পারবো যে এখান থেকে আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব? এটা কি বলার কোনো সুযোগ আছে? যার বিচার করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ বলতে পারবে? আর আমাদেরকে সুপারিশ করবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। এর ব্যতিরেকে তো আর কোনো সুযোগ নেই যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। সেই জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে আমাদের মধ্যে আমাদের যারা নেতা কর্মীরা আছে, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমার ভাইরা, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য তারা এই দলকে সামনে দিয়ে এই দলের সাথে ধর্ম ব্যবসা করার জন্য তারা আজকে একটি প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং তারা বিএনপির বদনাম করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন উপায়ে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে আপনারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। ফ্যাসিস্ট হাসিনাকে তার আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বন্দি বিনিময় ব্যবস্থা থাকার পরেও আজকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিচ্ছে না। তার মানে কি? হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অর্থ হলো তারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আজকে একটা কাজ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দিয়েছে, সেটা হলো আমাদের পূর্ববর্তী এই খুনি হাসিনার যে সরকার, এই ফ্যাসিস্ট যে ইন্ডিয়া নির্ভরশীল একটি রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল, সেখান থেকে হয়তো অনেকটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই নির্ভরতা থেকে অনেকটা আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার একটা প্রক্রিয়া দ্বারা নিয়েছে। সম্মানিত সুযোগ নেতৃবৃন্দ, অরণ পূরণ করার লক্ষ্যে আপনাদেরকে আহ্বান করেছি। একটি বিষয় আপনাদেরকে অনুধাবন করতে হবে। এটা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমার কোনো ব্যক্তি স্বার্থে নয়। আজকে যদি অন্যরকম করে সরকারের আবির্ভাব হয়, তাহলে আমরা কি এখানে বসে এই সভা সমাবেশ আজকে আমরা নিঃশ্বাস দিচ্ছি, একটি নির্বহ নিঃশ্বাস। আমাদের আজকে টেনশন করতে হচ্ছে না যে কখন পুলিশ এসে দেলোয়ার মাওলানাকে ধরে নিয়ে যাবে, কখন পুলিশ এসে আমাদের নেতাকর্মীদেরকে ঘরে ঘুমাতে দেবে না,
এখান থেকে তো আমরা একটা জায়গায়, ভালো জায়গায় আছি। যদি কোন রকমের সেই আবার অশনি সংকেত, অসামঞ্জস্যপূর্ণ সরকার যদি আবার আবির্ভূত হয়, তাহলে আমরা এখানে বসা তো দূরের কথা, এই বাংলাদেশে আমাদের থাকতে পারবো কিনা সে সন্দেহ কিন্তু থেকে, যে কারণে সমস্ত নেতা কর্মীরা আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি কারণে? যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেশনায়ক তারেক রহমানকে দেখতে চাই, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে চাই, যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো উপায় আছে কি? এই বিষয়গুলো ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদেরকে একটি পতাকা তলে, একটি ছাতার নিচে একটি পরিবারের সাথে আমাদের যুক্ত হতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে, কিন্তু দলের সাথে আমরা কি পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো? এই জিয়া পরিবারের বাইরে কি যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে? তাহলে আমাদের মধ্যে অন্তদ্বন্দ্ব কেন, গ্রুপিং কেন? আমি আহ্বান করেছিলাম স্বরূপকাঠি ইউনিয়ন না, শুধু 10টি ইউনিয়নের স্বরূপকাঠি আমরা সবাই মিলে ফরম বিতরণ করে, সব ফরমগুলো আমরা একখানে একত্রিত করে এক জায়গায় বসে আমরা যাচাই বাছাই করে আমরা নেতা নির্বাচন করি। সেখানে দেখা গেছে কি, আপনারা গ্রুপিং করেন, অসুবিধা নাই তো, অমুক ভাই সমুক ভাই দলে, এটা তো প্রয়োজন নাই। আপনি গ্রুপিং করেন, অমুক ভাই লোক, আপনি এই কাজগুলো করে আবার তার কাছে আপনি যাবেন। আগে তো আমাদের দলটাকে বাঁচাতে হবে। আগে কি ডিম না মুরগি, কোনটা বলবো? আগে আগে আপনারা নেতা হবেন, তারপর দল করবেন, এটা তো হতে পারে। আগে আপনাদেরকে দল করতে হবে, নেতা নির্বাচন করতে হবে, সাংগঠনিক যোগ্যতা অর্জন করতে হবে এবং দলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে। তারপর দল আমাকে নেতা বানাবার, আপনাদেরকে নেতা বানাবার সুযোগ তৈরি করে দিতে হবে। দীর্ঘ 17-18 বছর আপনারা নেতা নির্বাচন করার সুযোগ পাবেন। অনেকদিন পরে হলেও একটি সুযোগ এসেছে। অনেক নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডে অনেক যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি আছেন যারা সভাপতি নির্বাচিত হতে পারে, একাধিক ব্যক্তি আছেন যারা সাধারণ সম্পাদক হওয়ার মতো আপনার যোগ্যতা আছে। কিন্তু সাধারণ সম্পাদক সভাপতি কি একের অধিক বানানো যাবে? যাবে না। যে কারণে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফরম পূরণ করে আমরা কাউন্সিলর আগে বানাবো, তারপর তাদের ভোটে সরাসরি প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে নেতা নির্বাচন করবো। কি এই প্রক্রিয়া কি সুন্দর না সুন্দর? তাহলে আমরা এই আগে ফরম পূরণ করবো না? ফরম পূরণ করেই যেন বলতে না পারে যে ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সাহেব তার ইচ্ছা মতো একটি ওয়ার্ডের কমিটি দিয়েছে। হয়তো বা ওনার আত্মীয় থাকতে পারে, ওনার নিজস্ব কোনো লোক থাকতে পারে, হয়তো উনি দিতেও পারে। তাহলে তো বিতর্ক আর শেষ হবে না, আমাদের বিতর্ক তো থেকেই যাবে। যদি সাধারণ সম্পাদক কেউ হয়, তার মতামতের ভিত্তিতে যদি কোনো কমিটি দেওয়া হয়, সেখানেও বিতর্ক থেকে যাবে। যদি আমরা কাউন্সিলর বানিয়ে কাউন্সিলরদের ভোটে আমরা নেতা নির্বাচন করি, তাহলে কেউ কোনো দায় থাকবে না তো? তাহলে হবে কি, যে সরাসরি প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হয়েছে, সেখানে আরেকটি আমাদের যে সুফল ঘরে আসবে, সেটা হলো যে তাদেরকে আমরা দায়িত্ব দিতে পারবো, তারা দায়িত্ব নেবে। দায়িত্ব নিয়েই তো কাজ করতে হবে, সংগঠন সাজাতে হবে। তাহলে তৃণমূল থেকে যদি সংগঠন তৈরি করা যায়, তাহলে ওই হাসিনা ইন্ডিয়া বসে ষড়যন্ত্র করছে, আমাদের অক্সিজেনে যারা বেঁচে যায় কি মৌলবাদী সংগঠন, আমি নাম বলবো না, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসলে কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। সে কারণে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান উপলব্ধি করেছেন, ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন 31 দফা। সেই দফার মধ্যে আছে আমরা কিভাবে সংগঠন করব, কিভাবে দলকে সুসংগঠিত করব, কিভাবে তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করব এবং কিভাবে আগামী দিনের এই দলটি পরিচালিত হবে, সবকিছু এই 31 দফার মধ্যে লেখা আছে।
একত্রিত বা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো এই কর্মযজ্ঞ আমাদেরকে পালন করতে হবে। তো সে পালন করতে গিয়ে আমরা কিভাবে এই ফরমগুলো পূরণ করব? ফরমগুলো পূরণ করতে হলে আমরা প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা সদস্য সংগ্রহ করব। এটি একটি কঠিন কাজ, কিন্তু অনেক কঠিন। কঠিন হলেও আজকে যারা নেতা নির্বাচিত হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যারা চিন্তা করতেছেন, তাদের জন্য একটু কঠিন হলেও এই কাজটি কিন্তু আমাদেরকে কষ্ট করেই করতে হবে। আমার স্বার্থে না, দেশের সাথে, দলের সাথে, দলের প্রয়োজনে আগামী দিনের সঠিক নেতৃত্ব তৈরি করতে আমাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। অনেক কঠিন হবে, কিন্তু তার মধ্য থেকেও আপনাদেরকে আহ্বান করেছি এই কারণে, এই কথাগুলো যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হবে না? সহজ হবে তো। যে কারণে আপনাদেরকে এই এত রাষ্ট্রে কষ্ট করে আপনাদেরকে ডাকা। তবে আহ্বান করব, অনুরোধ করব যে প্রত্যেক ওয়ার্ডে যারা আমাদের এই ফরম পূরণ করবে তাদের কাছে আমাদের যেতে হবে। যে কথাটি ইমামুল ইসলাম খোকন সাহেব বলেছেন যে বৈষম্য হয়েছে দীর্ঘদিন আমাদের সাথে। নদীটি আমাদের জন্য যেমন সৌভাগ্যের, আবার দলগতভাবে আবার আমাদের জন্য অভিশাপ। অভিশাপ এই কারণে যে আগে আমরা দেখতাম যে ওপার থেকে যদি কেউ সভাপতি হতো, এপার থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত, আবার এপার থেকে যদি কেউ সভাপতি নির্বাচিত হতো, নদীর পশ্চিম পাড় থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত। কিন্তু এই কিছুদিন দুইটা কমিটিতে আমরা সেইটা পরিলক্ষিত হয়নি। যারা নেতা নির্বাচিত হয়েছে উপজেলা পর্যায়ে তাদের উপলব্ধি হওয়া উচিত ছিল যে আমরা এইভাবে সমন্বয় করে আমাদেরকে পথগুলো আমাদের নেওয়া উচিত ছিল। তাদের সেই যোগ্য নেতৃত্ব ছিল না বিধায়, নেতৃত্বের দুর্বলতার কারণেই আমাদেরকে এই বৈষম্যের শিকার হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা ফরমগুলো পূরণ করে আমরা সেই বৈষম্যর জবাব দেওয়ার জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যে আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। যে কারণে আপনাদেরকে আহ্বান করেছি যে আপনারা ঘরে ঘরে গিয়ে ফরম পূরণ করে আমরা আগামী দিনের সেই নেতৃত্ব নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিব। তো আপনারা যারা ভাইয়ের এখানে উপস্থিত আছেন, এই বৃহৎ জনগোষ্ঠীর এই সুরুক্ষী উপজেলা, এর মধ্যে কিন্তু আমরা এই যারা উপস্থিত আছি ভাইয়েরা, তাদের ভোটার সংখ্যা কত জানেন তো? জানেন কেউ? তথ্য দিতে পারবেন কেউ? আমরা সংখ্যায় কিন্তু মাত্র 48%। পুরুষ ভোটার হলো এই সুরুক্ষী উপজেলা মাত্র 48%। আর আমার মায়েরা, বোনেরা, ফুপুরা, চাচিরা, খালারা, নানিরা, এরা হলো 52%, কিন্তু 52%। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি যে কয়বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যে কয়বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রত্যেকবারই কিন্তু আমাদের এই নারী ভোটার কিন্তু আমাদের সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছে আমাদের ক্ষমতা। তাহলে কি করতে হবে? আমাদের এই নারী ভোটারদেরকে, এই আমাদের মায়েদেরকে, বোনদেরকেও এই কর্মযজ্ঞে সম্পৃক্ত করতে হবে, তাদেরকেও এই ফরম পূরণ করাতে হবে। না হলে কিন্তু আমরা এই নারী গোষ্ঠীদেরকেও আমরা সংগঠিত করে তাদেরকেও নেতৃত্ব তাদের মধ্যেও তৈরি হবে। কারণ হলো এই কারণে, তারা যদি আমাদেরকে আস্থায় না আনতে পারে, আমার মায়েরা, বোনেরা, তাহলে আগামী দিনের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তাদেরকে আগ্রহ বাড়াতে হবে। যে আমার এক বোন বাড়িতে 10 জন মহিলা ভোটার থাকতে পারে, আপনি বললে যতটা কাজ না হবে, একজন মহিলা ভোটার মহিলাকে যদি বলে তার চেয়ে অনেক বেশি ধারণ তৈরি, অনেক বেশি কাজ বেশি হবে। যে কারণে তাদেরকেও আমাদের এই কর্মযজ্ঞে সম্পৃক্ত করতে হবে। আর কি কর্মটা কিন্তু অনেক কঠিন হবে। যার কাছে আপনি ফরম পূরণ করতে যাবেন তার কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু 2খানা ছবির প্রয়োজন হবে। তার নিবন্ধন অর্থাৎ আইডি কার্ড সংযুক্ত করতে হবে, তার ফরম পূরণ করতে হবে,
তার স্বাক্ষর থাকতে হবে এবং তার ফোন নাম্বার থাকতে হবে এবং তার আরো একটি জিনিস থাকবে, সে কোন পদ চায়, তার পূর্বের মামলা মোকদ্দমা আছে কিনা। অর্থাৎ একটা ফর্ম পূরণ করতে কিন্তু খুব সহজ না। তা আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, যেমন কিনা আমরা ভোট দেওয়ার দিন, ভোটের দিন আমরা ভোট উৎসব পালন করি না, করি তো সবাই। তো আমরা ভোটের দিন আনন্দের সহিত আমাদের মা বোন ভাই বোন সবাইকে নিয়ে ভোট দিতে যাই, ভোট উৎসব পালন করি। তেমনি যেমন পালন করি ভোট উৎসব, তেমনি করে ওই উৎসবকেই আমাদের আরো বেশি বেগবান করার জন্য আমরা এই কাজটি আন্তরিকভাবে করতে, উৎসবের সাথে করতে হবে। নাহলে আমরা পিছিয়ে যাব, নেতৃত্ব তৈরি হবে না। যদি দুর্বল নেতৃত্ব তৈরি হয়, দল যেমন ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু আমরা একটা পরিবারের সাথে যুক্ত আছি, বিএনপি পরিবার আমাদের পরিবার, খালেদা জিয়ার পরিবার আমার পরিবার। তো এই পরিবারের সাথে, এই পরিবারকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য শুধু খালেদা জিয়ার প্রয়োজনে না, তারেক রহমানের প্রয়োজনে না, কিন্তু আপনার আমার সবার প্রয়োজনে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার স্বার্থে আমাদের এই কাজগুলো করতে হবে। আমার এক ভাই বলেছেন, তারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে একটু যোগাযোগ করেছেন, একটু সম্পৃক্ত হয়ে নিজেকে সুবিধা নেওয়ার জন্য, অর্থ কষ্ট হোক, অর্থ লোভ হোক, তাদের সাথে সম্পৃক্ত হয়েছে। বাস্তবিক পক্ষে কেন সম্পৃক্ত হয়েছে? হয়তো কেউ বাধ্য হয়ে, অথবা কেউ অর্থ লোভে, বা বিভিন্ন কারণে তারা একটু সম্পৃক্ত হয়েছে। আপনার সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমরা তাদের দল থেকে বের করে যদি আমরা দেই, আমরা যদি কম্বলের সব লোম একটা একটা করে বাছি, তাহলে কম্বল খুঁজে পাওয়া যাবে? যাবে না তো, যাবে নাকি? তাহলে আমরা যদি সব লোক বের করে দেই, তাহলে আমার ভোটের জন্য প্রয়োজন হবে না, হবে তো? তাদেরকে আমরা বের করেও দেবো না এবং তাদেরকে আমরা সামনের সারিতেও রাখবো। তাদেরকে বিশেষ জায়গায় হয়তো আমরা রাখবো, কিন্তু আমরা দল থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। তাদেরকে ফর্ম পূরণ করার সুযোগ দিতে হবে। এমনও তো হতে পারে যে ফর্ম পূরণ করার মতো বুঝতে পারে না, আমি এই দলের সদস্য হয়েছি, অন্তর্ভুক্ত হয়েছি। হয়তো এই যদি টিকিটটা তার কাছে থাকে, তাহলে কিন্তু অনেকটা তারা যাওয়ার সুযোগ থাকে। তার অর্থ হলো এই যে আমাদের ভোটের প্রয়োজনে তাদেরকে আমরা সম্পৃক্ত করব। কারণ তাদেরকে হয়তো তৃতীয় সারিতে বসাবো, প্রথম সারিতে যারা মামলা মোকদ্দমা, নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে, তাদেরকে আমরা প্রথম সারিতে দেবো। যারা একটু কম হয়েছে তাদেরকে আমরা দ্বিতীয় সারিতে দেবো, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে, যাবে নাকি? এই বিষয়গুলো খেয়াল রাখবো। না হলে আমরা কিন্তু একটা ভোটের সংকটে আমরা কিন্তু পাবো। কারণ হলো, আমরা যদি তাদেরকে না নেই, ওই যে যারা বেহেশতের টিকিট দেয়, যারা বেহেশতের টিকিট দেয়, তারা কিন্তু ওই জায়গায় সফল হয়ে যাবে। তারাও চিন্তা করবে যে আমাদেরকে দল নেয় নাই, তাহলে আমার তো একটা জায়গা করতে হবে, এক জায়গায় তো আমাকে যেতে হবে। তখন কিন্তু তারা বাধ্য হয়ে ওই জায়গায় কিন্তু সুযোগ খুঁজতে থাকে এবং তারা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আরো একটি জিনিস খেয়াল রাখতে হবে, অনেক মহিলারা আছে, অনেক মায়েরা আছে, যারা এই বেহেশতের টিকিট নিয়ে আমাদের মায়েদের কাছে বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছে। অনেকটা আমাদের লোকদেরকে বিপদগামী করছে, ইতিমধ্যে ফর্ম পূরণ করে নিয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে, আমরা যদি খেয়াল না করি, তাহলে কিন্তু আমাদের ঘর কিন্তু ফাঁকা হয়ে যাবে, আমাদের পরিবার কিন্তু শূন্য হয়ে যাবে, আমাদের ভোটার কিন্তু কমে যাবে। যে কারণে এই তারেক রহমান তার উপলব্ধি থেকে এই ফর্ম পূরণের এই ব্যবস্থা করেছে। অনেক কারণ কিন্তু অনেক, এগুলো কিন্তু বুঝতে হবে। তো আমরা কি করব? আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে, প্রত্যেক বাড়িতে গিয়ে, প্রত্যেক পরিবারে গিয়ে, প্রত্যেক ঘরে গিয়ে আমরা এই ফর্মটি কিন্তু পূরণ কিন্তু করবো। কি কষ্ট স্বীকার করতে পারবেন আপনারা? একটু হাত জাগান তো। আর একটি কথা বলবো, নেতৃত্ব, রাজনৈতিক পুরস্কার, এটা কে কখন কোন সময় পাবেন, দেখতে অনেক কঠিন জিনিস, বলা অনেক কঠিন। আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। আমি ছাত্রদল করা শেষ করে যখন যুব দলে আমি জয়েন করলাম, তখন উপজেলা যুব দলের কমিটি হচ্ছে,
সেই উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের জন্য আমি থানার নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির কাছে দ্বারস্থ হয়েছি যে আমাকে একটু সুযোগ দেওয়া হবে। আমাকে সুযোগ দিয়েছে দল, 5 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছে। 5 নম্বর যুগ্ম আহ্বায়ক। তখন আহ্বায়ক হলো আকরামুল ইসলাম বাবু চেয়ারম্যান, ওহিদুজ্জামান মানিক সাহেব হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আতিকুল ইসলাম রিটু, আমিনুল ইসলাম রন, এই 4 জনের পরে আমার নামটা। দল কিভাবে পুরস্কৃত করে একটু শোনেন। একই বছরের 8 মাসের মাথায় আমি ওই যুগ্ম আহ্বায়ক থেকে এক লাফে আমাকে দল পুরস্কৃত করলো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করলো। কারা নির্বাচিত করলো? জেলা বিএনপির তৎকালীন যে সেক্রেটারি সাহেব আলমগীর সাহেব, উনি আমার নাম প্রস্তাব করলেন। কাউন্সিলে গিয়ে উনি বললেন, তার স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নুরুজ্জামান বাবুল সাহেব বললেন যে আমরা আজকে এই কাউন্সিলে সভাপতি সম্পাদক আপনারা নির্বাচন করবেন, আপনারা ভোটে দেবেন, কিন্তু একটা পদ আমরা দেব। এই পদে কোনো নির্বাচন হবে না, কোনো প্রতিযোগিতা হবে না, সেটাও সাংগঠনিক সম্পাদক। তখন অধ্যক্ষ আলমগীর সাহেব মঞ্চে গিয়ে দাঁড়িয়ে প্রথম প্রস্তাব করলেন, আমার নামটি সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রস্তাব করলেন এবং সমর্থন করলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নুরুজ্জামান বাবুল সাহেব আমার নামটি সমর্থন করলেন। অর্থাৎ কিনা একটু চিন্তা করেন তো যে আমাকে কি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবং আমি কারাগারে থাকা অবস্থায় স্বরূপকাঠি উপজেলার কাউন্সিল 4 বার পিছানো হয়েছে, 4 বার। জেলা নেতৃবৃন্দ বলেছেন নাসির তালুকদারকে জেলে রেখে, কারাগারে রেখে আমি স্বরূপকাঠি উপজেলার কাউন্সিল করতে পারি না। তাহলে আমার এর চেয়ে আর বেশি কি পুরস্কার? আমি এই নগণ্য মানুষ, আমি একজন সাধারণ কর্মী, এর চেয়ে বেশি বড় পুরস্কার কি আমার আর প্রয়োজন আছে? যে পুরস্কারটি কেন পুরস্কার দিল আমাকে, এই কথাটি আমি আর আপনাদেরকে বলতে চাই না। যোগ্যতা, দক্ষতা, সাংগঠনিক কর্মকাণ্ড আপনাদের মধ্যে থাকি, আপনাদের মধ্যে থেকে আবার আপনাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি হবে। আমরা তৃণমূল থেকে সংগঠন তৈরি করতে চাই, নেতা তৈরি করতে চাই, একাধিক নেতৃবৃন্দ আমরা তৈরি করতে চাই। আগামী দিনের যদি আমরা এখন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে আগামী দিনে আমার এই দলের নেতৃত্বের সংকট দেখা দেবে। যে কারণে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা নেতা নির্বাচন করব। নেতা নির্বাচন করে আগামী দিনে দল পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। সেখানে শুধুমাত্র নেতাই থাকবে এবং কোনো কিছু কৈফিয়ত দেওয়া লাগবে না যে আমার কর্তা দেয় নাই, রাজুরে আমি দিতে পারি, রাজু বলবে কি আমার দেয় নাই, শিখে দেবে, এই কথাটি বলার আর কোনো সুযোগ থাকবে না। যে কারণে এই কর্মটা, তা আমরা আজকে ফর্ম বিতরণ করবো, আপনাদের প্রত্যেকটা ওরা আমরা ফর্ম দিয়ে দেবো। আপনারা সবিনয়ের সাথে, বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর হস্তে এই ফর্ম পূরণ করে দলকে যেমন আমরা দেব এবং নিজেরাও নেতা নির্বাচিত হবো, নেতা তৈরি হবে। সবাই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটি করে দিতে হবে। আর হলো যে রাখে আল্লাহ মারে। একজন দুস্থ মানুষ, বয়স্ক প্রাপ্ত মানুষ বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বাবাও রাষ্ট্রপ্রধান, মাও রাষ্ট্রপ্রধান। বিশ্বের ইতিহাসে বোধহয় এরকম কোন সন্তান নাই তার বাবা রাষ্ট্রপ্রধান, মা রাষ্ট্রপ্রধান। ছিল তারেক রহমান। তার মা দেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাবা এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মাও মুক্তিযোদ্ধা ছিলেন। এরকম একজন নেতা আমরা পেয়েছি। আপনি চিন্তা করেন তো, দেশটিতে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য এই খুনি হাসিনা কি না করেছেন। একমাত্র জন্ম মৃত্যুর কার হাতে? এটা কি কোনো মানুষের হাতে আছে নাকি? সেখানে উনি বলে
যে আর কত বেঁচে থেকে লাভ, বেঁচে থেকে লাভ কি আপনারা শুনেছেন মিডিয়াতে? যে হাসিনা বলেছেন বয়স তো হয়ে গেছে অনেক, আর বেঁচে থাকার জন্য এত স্বাদ কেন? নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমান বলতে পারে? তার মুসলমান তো থাকে। সেই অমুসলমান যিনি ইন্ডিয়াতে গিয়ে তিলক করেছিলেন, তা ওর মুখেই তো সাজায়, ওর মুখেই তো শোভা পায়, যে আর বেঁচে থেকে লাভ। আজকে দেখেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। আর এই সেই মতিঝিলের ঘষিটি খুনি হাসিনা ফ্যাসিস্ট, আজকে তার অবস্থা। তা আল্লাহর বিচার তো এরকমই হবে।